ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬.৫ কোটি টাকা। কর্ণফুলীর ওপরে হবে সড়ক রেল সেতু। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। এবং আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। ভোলায় অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঢাকা শহরে মানুষের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ৬.৫ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকায় ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের ঋণে প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো 3 বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় ১৮,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় ২৪,৪১২ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়নটা আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। 15 অক্টোবর সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তমন কুমার সরকার জানান, সকাল 11টা থেকেই পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। এবারের এইচএসসিতে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে, আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট পাবেন বলেও জানান তপন কুমার সরকার।
আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 600 বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। আমরা রেজাল্ট প্রকাশের 1 মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বিগত 3টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে একথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আবরার হত্যাকাণ্ডের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিষ্ঠুর সেই 6 অক্টোবরের স্মৃতিচারণ করে তিনি আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3 সংসদ নির্বাচন বাতিলের দাবি তোলেন। যারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? গত 3টা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পুরনো সংবিধানের যেই রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন উল্লেখ করে ছাত্রলীগের রাজনীতি বাতিলেরও দাবি জানান হাসনাত। ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে। একই স্থানে আবরারের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রশ্নে বক্তারা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন, তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্ট ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন, একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জনপদের সময় আরও থাকছে। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর ও আমিনুলকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিকেলে সিএমএম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
এর আগে আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর ডিম ছোড়েন বিএনপি কর্মীরা। সোমবার বেলা 2:30টা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতে তোলার সময় তার উপর চওড়াও হয় বিএনপি কর্মীরা। সাবের হোসেনের বিরুদ্ধে দেয় স্লোগান, বাঁধে হট্টগোল। এরপর শুরু হয় শুনানি। এ সময় জামিন আবেদন করেন আসামি পক্ষ, তবে জামিন নামঞ্জুর করে সাবেক পরিবেশ পরিকল্পনা মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল, এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন রিমান্ড আবেদন দেন। নামঞ্জুর করেন জামিন আবেদন। সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন। এইসব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন, সুতরাং তাদের এইসব ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই। এর আগে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েস বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। সব কালো আইন বাতিল করে অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত করা হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। গার্মেন্টসের চেয়ে কম বেতন পায়। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস 6 মাস করে বেতন বাকি আছে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েস বোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। একটা ইউনিয়নে 2000, আরেকটা ইউনিয়নে 3000, 5000 সাংবাদিক ঢাকায় আছে। এটা আমার বিশ্বাসই হয় না। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েস বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন। মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশনে যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। যাতে আরেকটা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের কার্যপরিধি নির্ধারণ 18টি, তবে পরে আরও কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে করলে টাস্কফোর্সের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যপরিধি বাড়াতে পারবে বলে জানিয়েছে বিএসইসি।
জনপদের সময় আরও থাকছে। দেশের মাটিতে সাকিবের অবসরের সম্ভাবনা বললেন বিসিবির সভাপতি। ইতিবাচক সাড়া মিলেছে সরকারের পক্ষ থেকে। মাঠ ও অনুশীলনে নিরাপত্তা দেবে বোর্ড। দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 182 জন মারা গেছেন। সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান। এ সময় তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের উপর চাপ কমাতে কুর্মিটোলা হাসপাতাল ব্যবহারের কথা জানান তিনি। ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সবগুলো হাসপাতালগুলোকে এবং সবাইকে এটা অ্যালার্ট করা আছে। তাদের যে পরিমাণ ওষুধ কিংবা যেগুলো ফেসিলিটি দরকার, বেড দরকার, সেগুলো সেখানে করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত মারা গেছে 186। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। জনের পানি নামলে ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটিয়া অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। 13 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকেন না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা। এমনকি নিষেধাজ্ঞাকালে ঠিকমতো সরকারি খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। তবে এই কর্মসূচি সফল করতে সাগরে যৌথ বাহিনী সাহায্য করবে বলে জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কি উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুত লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতাছি না। গেল যে ট্রিপ গুলো গেছে, আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে, কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশ অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 দিন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বোঝারে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায়, বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে।
মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় ৭,৫০০ বর্গ কিলোমিটার, আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৯,০০০। সময় সংবাদ, পটুয়াখালী। চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাদের এ কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কিভাবে কাজ করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দেশের মাটিতেই অবসর নিতে পারেন সাকিব আল হাসান, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সাকিবের নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে মিলেছে ইতিবাচক সাড়া, তবে স্টেডিয়ামে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বোর্ড। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা লিখে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল 6,500 কোটি টাকা। কর্ণফুলীর উপরে হবে সড়ক রেল সেতু। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। এবং মৃত্যুবার্ষিকীতে বুয়েট ছাত্র আবরারকে স্মরণ করল বিভিন্ন সংগঠন। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি, শিগগিরই হত্যা মামলার আপিল শুনানি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।